আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে একটা ট্যাবিগেটের মধ্যে একটা টুর্নামেন্ট সেটআপ থেকে শুরু করে বেসিক থেকে শুরু করে মোটামুটি একটা টুর্নামেন্ট চালানোর মতো যা করতে হয় সবই আমরা করে ফেলবো। সুতরাং একটু র‍্যাপিডলি এবং ফাস্ট যাওয়ার ট্রাই করব যাতে হচ্ছে কিনা বিষয়গুলো ম্যাক্সিমাম কভার করা যায়। সো হচ্ছে আশা করছি যদি স্পিড হয়ে যায় ভিডিওর স্পিড কমিয়ে দিয়ে দেন হচ্ছে দেখার আহ্বান থাকবে। বাট আমি একটু ফাস্ট যাওয়ার ট্রাই করব। সো ফার্স্ট থেকে এই ওয়েবসাইট বা এই ইন্টারফেস পর্যন্ত সবাই আসার কথা এবং তারপর হচ্ছে নিউ টুর্নামেন্টে আমি ক্লিক করব। নিউ টুর্নামেন্টে ক্লিক করলে কিন্তু নতুন একটা টুর্নামেন্ট আমার জন্য ওপেন হবে। দেন ফার্স্টলি এখানে আমি টুর্নামেন্টের নাম দিব। তার মানে আমি যে টুর্নামেন্টটা আসলে টুর্নামেন্টের জন্য ক্রিয়েট করছি তার আমার যে ট্যাবিগেটটা রান করার জন্য সেটা যত নাম দিব। ধরেন যে HSTU TS ধরেন ইন্ট্রা ইন্ট্রা এপি 20 2024। সো এইটা আমি নাম দিয়ে দিলাম। ওই শর্ট নেম দিব। শর্ট নেম দিলাম হচ্ছে HSTU DS ইন্ট্রা HSTUDS ইন্ট্রা শর্ট নেম দিলাম আমি। ওকে, ইন্ট্রা শর্ট নেম দিয়ে দিলাম। সমস্যা নেই। একটা স্ল্যাক আছে, স্ল্যাকটা হচ্ছে ওয়েবসাইটে মূলত কাজ করে। এই স্ল্যাকটা ব্যবহার করাটা ভালো। নরমালি শর্ট নেম যেটা স্ল্যাক সেটা দিলেই ভালো হয় এবং এখানে স্পেস দেওয়া উচিত না। স্পেস দেওয়া উচিত না এখানে। ইন্ট্রা 2024 এটা দিয়ে দিলাম। তো নাম্বার অফ প্রিলিমিনারি রাউন্ডস আমরা খেয়াল রাখবো যে যতগুলো প্রিলিমিনারি রাউন্ডস হওয়া পসিবল একটা টুর্নামেন্টে তার থেকে একটু বেশি দেওয়া মানে ভালো। ধরেন যে 4 রাউন্ড প্রিলিমিনারি রাউন্ড হবে তাহলে 5 দেওয়া ভালো। এটা সেফ জোন, ঠিক আছে? চাইলে পরবর্তীতে আমি চাইলে রাউন্ড সংখ্যা বাড়াতে কিংবা কমাতে পারি, সেটা ফ্যাক্ট না। আচ্ছা, নাম্বার অফ টিমস নাম্বার অফ টিমস ইন ওপেন ব্রেক কয়টা টিমকে আমি ব্রেক দিব এখানে আমি ওই সেম ভাবে চাইলে যতগুলো টিমকে ব্রেক দেওয়ার কথা তার থেকে একটু বেশি দিয়ে রাখতে পারি। 10টা দিয়ে রাখলাম। ধরলাম আমি 8টা ব্রেক দেওয়ার কথা আমি 10টা দিয়ে রাখলাম। এটা সুবিধা হবে অনেক ক্ষেত্রে। আমি চাইলে যদিও পরবর্তী সেও চেঞ্জ করতে পারবো। তো এই তো আমি এখন টুর্নামেন্ট ক্রিয়েট করবো। টুর্নামেন্টে ক্লিক করলেই দেন আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে অনেকগুলো। ওকে, সো প্রথমে দেখেন এই যে প্রম্পট কনফিগারেশন মানে হচ্ছে যে আমাদের টুর্নামেন্ট আসলে কোন ইয়াতে হবে, কোন ফরম্যাটে হবে, সেটা কি 2 ভার্সেস 2 ইমপ্রুভ করতে হবে নাকি সেটা এইগুলো অনেকগুলো ফরম্যাট আছে। এখানে প্রত্যেকটা ফরম্যাটে আলাদা স্পেশালিটি আছে। আমরা শুধু যেই দুটো বেশি কাজে লাগে সেই দুটা নিয়ে আমরা আলোচনা করবো। সেটা হচ্ছে ইউএডিসি রুলস। ইউএডিসি রুলস তখন আমরা সিলেক্ট করবো যখন এপি টুর্নামেন্ট হবে। আর যখন বিপি টুর্নামেন্ট হবে তখন হচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্টের রুলস আমরা সিলেক্ট করবো, ঠিক আছে? এছাড়া কানাডিয়ান বা অন্যান্য অস্ট্রেলিয়া বা যে কোনো টুর্নামেন্টের জন্য ভিন্ন ভিন্ন ডিফারেন্ট ফরম্যাট আছে, সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। যেহেতু আমরা এপি টুর্নামেন্টের জন্য সিলেক্ট করছি সুতরাং ইউএডিসি রুলস আমি সিলেক্ট করে নিলাম। এবার পাবলিক কনফিগারেশন, এখানে এনেবল পাবলিক ইনফরমেশন এখানে অবশ্যই এনেবল করে রাখা ভালো যদি আমি অনলাইনে করতে চাই। পার্টিসিপেন্ট ডাটা এন্ট্রি এটা হচ্ছে যদি ডিসেবল করে রাখি শুধুমাত্র তাহলে আমরা স্টাফ যেগুলো ট্যাব টিমে যারা রয়েছে তারা ব্যবহার করতে এন্ট্রি করতে পারবো। এছাড়া যদি আমি ইউজ প্রাইভেট ইউআরএল ব্যবহার করি তাহলে প্রাইভেট ইউআরএল দিয়ে এন্ট্রি করা যায়। সো নরমালি ডিসেবল দেওয়া থাকে। আর নিচে যে জিনিসপত্রগুলো এগুলো আমরা আপাতত চেক করা দরকার। তার মানে ইমেল পাঠানো বা পাঠানো না এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো না। আমরা আজকে একদম বেসিক একদম ট্যাবিকের সফটওয়্যার ট্যাবিকের এবং ডোকার ইউজ করে কিভাবে আমাদের লোকাল পিসিতে লোকাল হোস্ট ব্যবহার করে কিভাবে আসলে আমরা একটা টুর্নামেন্ট কনফিগার করবো, টুর্নামেন্ট রান করবো, সেটা কিন্তু আজকে আমরা মেইন আলোচনা। সো লাইভ সার্ভারে কিভাবে করবো, ইমেল কিভাবে পাঠাবো, প্রাইভেট ইউআরএল কিভাবে কি কাজ করবো, ডিসকর্ড সার্ভারে কিভাবে যেগুলোকে সিঙ্ক করবো, সবকিছুই কিন্তু আমরা আজকের ভিডিওতে না অন্য কোনো দিন আলোচনা করবো। সো এই সব সেট আপ করবো কনফিগ টুর্নামেন্ট আমরা ক্লিক করলাম। এরপর আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। এই যে ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডে অনেকগুলো বিষয় আছে। আমার সাইডে দেখতে পাচ্ছি, দেখেন প্রথমে ওভারভিউ আছে। ওভারভিউটা আমাদের সামনে ওপেন করা আছে। তার পাশে আছে সেটআপ। সেটআপে ক্লিক করলে আমরা অনেকগুলো জিনিস পাই। এখানে কনফিগারেশন থেকে আমরা কনফিগার ঠিক করতে হবে। কনফিগারেশন ঠিক করতে হবে। ইম্পোর্ট ডাটা থেকে ডাটা ইম্পোর্ট করব আমরা। পার্টিসিপেন্টস, অ্যাডজুডিকেটরস, তারপর হচ্ছে ইনস্টিটিউশনস বা যা আছে টিমস সবকিছু আমরা এখান থেকে অ্যাড করে নেব। পার্টিসিপেন্টস এর জায়গা থেকে আমরা পার্টিসিপেন্টস দেখতে পারবো। আর প্রাইভেট ইউআরএস এগুলো নিয়ে তো আমরা আজকে আলোচনা করব না। প্লাস চেক ইনস এগুলো নিয়ে আমরা আলোচনা আজকে না করলেও হবে, বাট এগুলো না দেখলেও হবে। তো আমরা হচ্ছে তাহলে কি করলাম, ওভারভিউর নিচে সেটআপের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে, সেগুলোতে আমরা আজকে ঢুকবো। তার নিচে একটু দেখিয়ে রাখি ইন্টারফেসটা। সেখানে আছে ফিডব্যাক, স্ট্যান্ডিংস, এগুলো নিয়ে আমাদের আজকে খুব একটা কাজ নাই। রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, রাউন্ড 4, রাউন্ড 5 কেন রাউন্ড 5 পর্যন্ত আছে? কারণ আমরা প্রিলিমিনারি রাউন্ডের ওখানে 5 রাউন্ড দিয়ে রেখেছিলাম এই জন্য। তারপর ব্রেকস আছে, কোয়ার্টার ফাইনালস, সবগুলো রাউন্ড 1 বা একটা রাউন্ড শিখলেই বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি আমরা শিখে যাব। তো সেটআপে আমরা চলে যাই। আবার সেটআপের মধ্যে কনফিগারেশন, এখানে অনেকগুলো বিষয় কনফিগার করতে হয়। আমি একটু ফার্স্ট যাওয়ার চেষ্টা করছি। ফার্স্টে হচ্ছে দেখেন স্কুল রুলস, কারণ অনেকগুলো বিষয় যেহেতু কভার করা উচিত করতে হবে আপনাকে। স্কুল রুলস যদি ক্লিক করি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রুলস, সেগুলো আমাকে কনফিগার করতে হবে। দেখেন মিনিমাম স্পিকার রুলস, যেহেতু আমরা ইউএডিসি ফরম্যাটে সিলেক্ট করে দিয়েছিলাম একটু আগে, সুতরাং এখানে 69 দেওয়া আছে। আমরা বাংলাদেশে যেগুলো ইপি ব্যবহার করি, ইপি দেখি, সেগুলোতে 71 ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে মিনিমাম স্কোর, স্পিকার স্কোর, এবং ম্যাক্সিমাম হচ্ছে 80 থাকে বা 79 থাকে। সো আমরা 80 দিয়ে রাখলাম। সো ম্যাক্সিমাম, মিনিমাম স্কোর, স্পিকার স্কোর, ইন্ডিভিজুয়াল একজন স্পিকার কত স্কোর পাবে সেটা আমরা সেট করে রাখলাম। স্পিকার
স্কোর স্টেপ, এই জিনিসটা আসলে কি? যদি আমি এখানে 1 দিয়ে রাখি, তার মানে হচ্ছে একজন স্পিকার, একজন এডুকেটর যখন নাম্বার দিবেন, মার্কিং করবেন, তখন আসলে 71.5 দিতে পারবেন না, কারণ 71 থেকে তাকে 72 যেতে হবে। অর্থাৎ একজন স্পিকারের মার্কিং এর স্টেপ গুলো কত হবে, 71 এর পর 72 হবে নাকি 71.5 হবে, সেটা সিলেক্ট করে নরমালি এখানে 1 দিয়ে রাখাটাই ভালো। মানে ফ্র্যাকশনাল কোনো নাম্বার দেওয়া বা দশমিক যুক্ত কোনো নাম্বার দেওয়াটা একটু প্রবলেমেটিক হতে পারে। সো এই দিকের ক্ষেত্রে সেম থাকবে 00। মিনিমাম রিপ্লেস 4, এখানে 35 দিয়ে রাখতে পারি, বা 4.5। একটু জিনিস খেয়াল করেন, 34.5 কেন দেখা যাচ্ছে, কারণ নিচে দেখেন 0.5 আমি এই যে রিপ্লাই স্কোর স্টেপ দিয়েছি, সুতরাং কত স্টেপ বাই স্টেপ যেতে পারে। 0.5 দিয়েছি আমি, আমি যদি এটা 1 করে দেই, তাহলে কিন্তু এখানে 1.5 করে দেই, বা এখানে যদি আমি মানে কাস্টম করে দেই, সেই কাস্টম করলে কিন্তু সেই অনুযায়ী এখানে চেঞ্জ হয়ে যাবে। সো মিনিমাম রিপ্লাই স্কোর আমি দিলাম 35.5, এখানে ম্যাক্সিমাম দিলাম হচ্ছে ধরেন যে 40 দিয়ে রাখলাম। সো এটা চেঞ্জ করতে পারি। টুর্নামেন্টের এডজুডিকেটর, কোর এডজুডিকেটর বা এডজুডিকেটর থেকে যখন আসলে ব্রিফ আসবে, তখন আসলে টুর্নামেন্ট বেস করে এটা চেঞ্জ হতে পারে। নিচে রয়েছে টিম স্কোর ইনক্লুড হোস্ট, অর্থাৎ আয়রন ম্যানিং এর যে বিষয়টা, সেখানে কি আসলে আয়রন ম্যানিং এর মার্কটা কিভাবে কাউন্ট হবে সেটা নরমালি এটা চেক দেওয়া ভালো, চেক দিয়ে রাখাই হয়। ঠিক আছে, এছাড়া নরমালি এখানে আর কিছু করা দরকার নেই। স্টেপ কনফিগারেশনে যাই, যদি বুঝতে সমস্যা হয় একটু টেনে আবার দেখে নেব ব্যাক থেকে। এবার আসি তাহলে স্কোর রুলস কমপ্লিট, আমাদের ড্র রুলস কমপ্লিট। এখানে আমাদের বেশি না, 2 থেকে 3টা জিনিস দেখতে হবে ড্র রুলস এর মধ্যে। সো ফার্স্টে আসি, এই যে ভোট বা এখানে আছে পেনাল্টি, এসব নিয়ে আমাদের কোনো কাজ নাই বিগিনার স্টেজে। যদিও বিগিনার থেকে একটু ইন্টারমিডিয়েট স্টেজেও কাজ নাই, একদম অ্যাডভান্স স্টেজে কাজ করা লাগতে পারে, বাট এগুলো নিয়ে আমরা কাজ করব না। এখানে আমরা চলে আসবো একদম একটু নিচের দিকে, সেখানে হচ্ছে যে দেখেন অ্যাভয়েড টিম হিস্ট্রি। যদি আমি অ্যাভয়েড টিম হিস্ট্রি দেই, এখানে চেক মার্ক দেওয়া আছে অটোমেটিক্যালি, যদি আমি চেক মার্ক উঠাই দেই আর দেই, এটার মানে কি? এটার মানে হচ্ছে দ্য ড্র উইল ট্রাই টু অ্যাভয়েড হ্যাভিং টিমস সি ইচ আদার টুয়াইস। তার মানে টিম হিস্ট্রি এক হবে না। তার মানে ধরলাম যে এইচএসটিউ ভার্সেস জুডো করেছে, সো জুডো প্রথম রাউন্ড 1 যদি পড়ে, রাউন্ড 3 তে ট্যাবিকে ট্রাই করবে যাতে হচ্ছে এই দুইটা টিম না পড়ে। সুতরাং একটা টিম আরেকটা টিমের এগেইনস্টে একাধিক রাউন্ডে যাতে, মানে প্রিমিয়ার রাউন্ডে যাতে ডিবেট না পড়ে সেটা ট্রাই করবে, যদি আমি চেক মার্ক দিই আর কি। সো বেসিক্যালি চেক মার্ক দেওয়াটা ভালো, যদি চেক মার্ক না দেওয়া থাকে চেক মার্ক দিয়ে নেওয়াটা ভালো। আচ্ছা, অ্যাভয়েড সেম ইনস্টিটিউশন, যদি এটা চেক দিই তাহলে মানে কি বোঝায়? এটা মানে বোঝায় দ্য ড্র উইল ট্রাই টু অ্যাভয়েড পেয়ারিং টিমস এগেইনস্ট দেয়ার ওন ইনস্টিটিউশনস। তো এটাতেও চেক মার্ক দেওয়াটা ভালো গুড টুর্নামেন্টের জন্য। কারণ হচ্ছে ধরলাম এইচএসটিউ থেকে দুইটা টিম আছে, সো এইচএসটিউ ধরেন যে এলিয়ান রুট একটা, আর এইচএসটি হয়তো ডিবক্স একটা। সো তখন এই টিমটা, এইটা চেক মার্ক দেওয়া থাকলে হবে কি, যে এইচএসটিউ এই দুইটা কখনোই একসাথে পড়বে না, ট্রাই করবে যেন একসাথে না পড়ে। অনেক সময় পড়ে যেতে পারে, সেটা আসলে অন্য বিষয়, বাট ট্রাই করবে যাতে না পড়ে। সো এটাতেও চেক মার্ক দেওয়াটা ভালো টিমের জন্য, সরি ভালো টুর্নামেন্টের বৈশিষ্ট্য এবং ভালো টেবিল বৈশিষ্ট্য। তবে খেয়াল রাখতে হবে এখানে অটোমেটিক্যালি বাই ডিফল্ট চেক মার্ক দেওয়া থাকে না, আমরা চেক মার্ক দিয়ে রাখবো। আচ্ছা, এছাড়া এখানে এই যে নিচে এইটা হচ্ছে ভালো, এই যে পেয়ারিং মেথড এবং হচ্ছে সাইট অ্যালোকেশন মেথড, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি আমি হচ্ছে ব্যালেন্স দেওয়া থাকে না, বাই ডিফল্ট ব্যালেন্স দেওয়া থাকে, যদি আমি ব্যালেন্স দিই তাহলে কি হবে, যদি আমি র্যান্ডম দিই তাহলে কি হবে? অর্থাৎ সাইড অ্যালোকেশনটা আসলে কিভাবে? সাইড অ্যালোকেশন মিন্স একটা টিম গভর্নমেন্ট পাবে নাকি অপোজিশন পাবে, সেটা ধরুন 4 রাউন্ডের একটা টুর্নামেন্ট। সো সেখানে আসলে সে 3 রাউন্ড যদি আসলে গভর্নমেন্ট পায়, একটা অপোজিশন পায়, জিনিসটা দেখতে একটু খারাপ লাগে। সুতরাং সে যদি 2 রাউন্ড গভর্নমেন্ট পায়, 2 রাউন্ড অপোজিশন পায়, তাহলে জিনিসটা সুন্দর। সুতরাং এখানে ব্যালেন্স দেওয়া থাকে। ব্যালেন্স দেওয়া মানেই হচ্ছে যে সে আসলে 2 বার গভর্নমেন্ট পাইলে 2 বার অপোজিশন জন্য পায়, এই ট্যাবিকেট সেটা ট্রাই করবে, সবটা সেটা ট্রাই করবে যাতে ওভাবে ম্যাচ আপটা করা হয়। ঠিক আছে, তো এখানে ব্যালেন্স দেওয়া ভালো। যদি কোনো জায়গায় র্যান্ডম দেওয়া থাকে, সো র্যান্ডম থেকে আমরা জিনিসটা ব্যালেন্স করে দিব। ঠিক আছে, প্রি অ্যালোকেট এগুলো না দেওয়া ভালো, ব্যালেন্স দেওয়াটা সবচেয়ে সেফ জোন। এবার পেয়ারিং মেথড, এই পেয়ারিং মেথড মিন্স কোন টিমের সাথে কোন টিম পড়বে। হ্যাঁ, এই জিনিসটা একটু ভালো মতো বুঝতে হবে। এখানে নরমালি স্লাইড দেওয়া থাকে, বাট আমরা অ্যাডজাস্টমেন্ট করে রাখবো। এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি? বেসিক পার্থক্য হচ্ছে যদি আমরা স্লাইড দিয়ে রাখি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে একের স্লাইডের ক্ষেত্রে একের সাথে 6 পড়বে। ঠিক আছে, একের সাথে 6 পড়বে স্লাইডের ক্ষেত্রে, 2 এর সাথে 7 পড়বে। তো এটার ক্ষেত্রে কি হবে, মানে র্যাঙ্কিং এর মধ্যে যখন হচ্ছে ফার্স্ট রাউন্ডের হাইয়েস্ট নাম্বারের সাথে সেকেন্ড, ফার্স্ট রাউন্ডের যে
তো আমরা যে জায়গায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে এই যে যখন হচ্ছে আমাদের পেয়ারিং মেথড থাকবে, তখন পেয়ারিং মেথড মানে পেয়ারিং মেথডে যখন আমরা আসবো তখন যদি স্লাইড দিয়ে রাখি তাহলে 1-এর সাথে 6 হয়, 2-এর সাথে 7 হয়। সো এই করার এই জিনিসটা থেকে অ্যাডজাসেন্ট যে অ্যাডজাসেন্ট যে মেথডটাই, সেই মেথডটা তুলনামূলক বেশি ভালো, কারণ স্ট্রং মিন্স হচ্ছে যে হাইয়েস্ট র্যাঙ্ক ফার্স্ট রাউন্ডের যে হাইয়েস্ট, যার যে দুটো টিম 1 এবং 2 এই দুটো ডিবেট হবে একসাথে, এবং লাস্ট এবং 3 ভার্সেস 4 এরকম ডিবেট হবে। সো এই জিনিসটা মোর লাইকলি যে এই জিনিসটা আসলে ভালো একটা টুর্নামেন্ট ভালোভাবে রান করবে, না হলে আসলে যে নুব যে টিমগুলো থাকে বা যে টিমগুলো ন্যাশনাল ডেবিউ করে বা একটু কম এক্সপিরিয়েন্স, সেই টিমগুলোর জন্য খুব চাপ হয়ে যায়, এবং যারা আসলে এক্সপিরিয়েন্স তাদের জন্য খুব ইজিলি আসলে খুব উইন করা খুব ইজি হয়ে যায়। তো এই জন্য অ্যাডজাসেন্টটা বাংলাদেশে বেশি প্রচলিত, এবং বেশিরভাগ সময় অ্যাডজাসেন্টটা রাখবো আমরা, ঠিক আছে। সো পেয়ারিং মেথডের ক্ষেত্রে অ্যাডজাসেন্টটা সিলেক্ট করে রাখবো যদি এখানে স্লাইডটা বাই ডিফল্ট থাকে, আমরা খেয়াল করে অ্যাডজাসেন্ট সিলেক্ট করে রাখবো। ওকে, তো নেক্সট হচ্ছে তার মানে এখানে আমরা যে এই স্লাইড অ্যালোকেশন মেথড এবং পেয়ারিং মেথড, এই দুটো মেথড বুঝলেই আমাদের ম্যাক্সিমাম কাজ এখানকার শেষ। ওকে, এবার চলে যাই আমরা নেক্সট জি জি যে যাওয়ার আগে আমাদের খেয়াল রাখতে হবে, এই যে আমরা যদি সেভ কনফিগারেশন না দিই তাহলে কিন্তু কাজ হবে না। যে যা কিছু করবো আমাদের সেভ কনফিগারেশন দেওয়া লাগবে। তাহলে স্কোর রুলস গেল, ড্র রুলস গেল, এবার সেই ডিবেট রুলস। ডিবেট রুলসে তেমন কোনো কিছু জাস্ট চেঞ্জ নাই, জাস্ট একটু জিনিস খেয়াল করেন যে ব্যালট পার ডিবেট, অর্থাৎ একটা ডিবেটে প্রিলিমিনারি রাউন্ডে কতগুলো ব্যালট দরকার। যদিও চেয়ার একজন থাকেন, সেখানে যদি প্যানেলিস্ট থাকেন কিংবা হচ্ছে ইনভাইটেড বা ইনভাইট থাকেন, তাদের আসলে সবার কি ব্যালট নিবে নাকি কজনের ব্যালট নেবে, সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে কনসেনসাস ব্যালট দেওয়া হয়। অর্থাৎ কনসেনসাস ব্যালট নেওয়া মানে হচ্ছে যে একটা ভেন্যু থেকে মাত্র একটা ব্যালটে আসবে, অর্থাৎ দুইজন যদি জাজ থাকে বা তিনজন জাজ থাকে, তারা একসাথে একই মতো পৌঁছাবে কনসেনসাস হওয়ার পর, সেখান থেকে তারা ব্যালট দিবে। আমরা প্রত্যেক ভেন্যু থেকে একটা মাত্র ব্যালট নিব আসলে, এটা মূলত বেশিরভাগ সময় করা ভালো এবং এটা করা হয়। তো এটার ক্ষেত্রে যে ব্যালটস পার ডিবেট এলিমিনেশন রাউন্ডের ক্ষেত্রে কত হবে, এলিমিনেশন রাউন্ডের ক্ষেত্রে আমরা কনসেন্সাস নিতে পারি, তবে চাইলে আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো এই আর কি। তো উইনার ডিক্লারেশন ইন ব্যালটস, এটাও কি আমি মানে চাইলে আমি কনফিগার করতে পারি, বাট এখানে যে থাকে যে ডু নট রিকোয়ার সেপারেট উইনার সিলেকশন, এটা চেক দেওয়া থাকে বা এটা দেওয়া থাকে। আচ্ছা, সাইড নেমস কি গভর্নমেন্ট অপোনেন্ট হবে নাকি হচ্ছে প্রপোজিশন অপোজিশন হবে বা নেগেটিভ, এটা গভর্নমেন্ট অপোজিশনই হয় নরমালি। রিপ্লাই স্কোরের ক্ষেত্রে কি হবে, নরমালি এইগুলা চেক দেওয়াই থাকে, এগুলোতে আমাদের কোনো কাজ নাই, যে প্রিপারেশন টাইম এইসব বিষয়ে আমাদের কোনো কাজ নাই। শুধুমাত্র এখানে শুধুমাত্র ব্যালটটুকু কেমন হবে, সেটা ব্যালটস পার ডিবেট, এটা কনসেনসাস ব্যালট প্রিলিমিনারি রাউন্ডে সেট করা খুব ভালো। সেভ কনফিগারেশনে গেলাম, তাহলে আমাদের তিনটা কাজ শেষ। স্কোর রুলস, ড্র রুলস এবং ডিবেট রুলস। স্ট্যান্ডিং এ আমাদের কাজ নাই ইনিশিয়াল অবস্থায়, ফিডব্যাকও আমাদের কাজ নাই ইনিশিয়াল অবস্থায়। ট্যাব মোশনেও আমাদের ইনিশিয়াল অবস্থায় কাজ নেই। আসলে ট্যাব রিডিল থেকে ট্যাব রিডিল আমাদের কাজ নেই, আমাদের ডেটা এন্ট্রিতে কাজ রয়েছে এবং পাবলিক ফিচার্স এ কাজ রয়েছে। এখন আমাদের এই যে পুরো যে কনফিগারেশন পার্ট, এখানে শুধুমাত্র স্কোর রুলস, ড্র রুলস এবং ডিবেট রুলস, এই তিনটা জিনিস ভালো মতন বুঝলেই, যা যা বোঝার চেষ্টা করলাম সেটা হলেই মেজরিটি কাজ শেষ হয়ে যায়। সো আমাদের ওভারভিউর মধ্যে যখন সেটআপের মধ্যে ড্রপ ডাউনে ক্লিক করেছিলাম, আমরা কনফিগারেশন কাজগুলো আসি ইনপুট ডাটা, মেজরিটি অফ দ্য কোশ্চেন আজকে ডিবেটে, আজকে যে সরি ডিবেট তো না, আজকে যে আপনাদের ভিডিও যে এখানে খেয়াল করুন ইনস্টিটিউশন রুম অ্যাড করতে হবে। সো এখানে খেয়াল করুন আমি জাস্ট কয়েকটা ইনস্টিটিউশন দিয়ে দিচ্ছি। আমি প্র্যাকটিসের জন্য 4টা সরি 2টা ইনস্টিটিউশন দিয়ে রাখি, যেহেতু আমি প্র্যাকটিস দেখাচ্ছি। আপনারা চাইলে 32 30 50টা 100টা ইনস্টিটিউশন দিতে পারেন, সমস্যা নেই। ফরম্যাটটা হচ্ছে আগে ইনস্টিটিউশনের নাম লিখবেন, অর্থাৎ আমি ইনস্টিটিউশনের নাম লিখলাম হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। খেয়াল করবেন এখানে যদি কমা দিয়ে দিনাজপুর লিখি তাহলে হচ্ছে সমস্যা হয়ে যাবে, কারণ এই জায়গার মানে ফরম্যাটটা হচ্ছে এরকম যে কমার পর যেটা থাকবে সেটা হচ্ছে ভার্সিটি কোড নেম। সুতরাং কমা দিয়ে আমি দিনাজপুর লিখতে পারি না, আমাকে কমা দেওয়ার পর কোড নেম লিখতে হবে। সুতরাং ইউনিভার্সিটি আমি চাইলে এখানে রেখে কমা দিয়ে দিলাম এইচএসটি, এইচএসটি। সো আমার একটা ভার্সিটির নাম আমি অ্যাড করলাম, একটা ইনস্টিটিউশন নাম অ্যাড করলাম। একটা ধরলাম ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, 2টা ইউনিভার্সিটির নাম অ্যাড করলাম এবং এটার পর ডিইউ দিলাম। তারপর ধরেন যে বাংলাদেশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এরপরে কোড নেম অ্যাড করার জন্য কমা দিয়ে পিইউপি অ্যাড করলাম। সো আমি 3টা ইনস্টিটিউশন অ্যাড করলাম জাস্ট প্র্যাকটিসের জন্য, আপাতত আমি আর অ্যাড করতেছি না, এইভাবে সবগুলো অ্যাড করতে পারি। তো ইনস্টিটিউশন অ্যাড করা হয়ে গেল, এরপরে জাস্ট একটু আমাকে দেখাচ্ছে চেক দেওয়ার জন্য নেম, কোড নেম দেখেন ঢাকা ইউনিভার্সিটি ডিইউ, বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস বিইউপি, ঠিকঠাক আছে। আমি জাস্ট সেভ অল ইনস্টিটিউশন দিয়ে দিলাম, এখানে সবগুলো আমি দিতে পারি। ওকে, সো এখানে কিছু সমস্যা আমার দেখা যাচ্ছে। ইনস্টিটিউশন উইথ এ নেম এন্ড কোড exist. Okay. Student name already exist. আচ্ছা,
আচ্ছা, এই ইয়ার মধ্যেই আমার আরেকটা টুর্নামেন্ট যেহেতু খোলা আছে এবং সেখানে সেম ইউনিভার্সিটি গুলো ইনস্টিটিউশন গুলো আমার দেওয়া আছে, এই জন্য এখানে নিচ্ছে না। এই জন্য এই জিনিসটা খেয়াল করবো যে একটা ইয়ার মধ্যে কিন্তু আমার চাইলে আমি অনেক কিছু করতে পারি না, মানে একটা সফটওয়্যার মধ্যে একটা কেনার পরে একটা, যেহেতু আমার ট্যাবিগেট থেকে একটা কিনতে হয়, সো সার্ভার কিনতে হয়, সেখান থেকে আসলে সবগুলো ডিলিট করতে হয়, তারপর নতুনটা দিতে হয়। যেহেতু আমি সেম জিনিসগুলো অন্য জায়গায় ডিলিট দিয়েছি, সুতরাং এটা আমি দিতে পারবো না। আমি একটু ভিন্ন ভিন্ন দিয়ে রাখি। ধরেন যে আহ আহ ধরেন যে যশোর, যশোর না, ধরেন যে আমি দিলাম প্রিমিয়ার, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি এটা কোড নেম দিলাম হচ্ছে যে ইউ, তারপর চট্টগ্রাম, আমি জানি চট্টগ্রাম না, রাজশাহী ইউনিভার্সিটি দিলাম, রাজশাহী ইউনিভার্সিটি। বিউপি এখানে আমি দিলাম ইস্ট ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি এখানে আমি দিলাম হচ্ছে ইউ, ইডব্লিউ। ওকে, এখন আমি একটু সেভ দিই। এখন কিন্তু সেভ হবে, কারণ কি এগুলো আমার আগের গুলোতে অ্যাড নাই। এবার আমি টিম অ্যাড করবো। অ্যাড টিমস, কোন ইউনিভার্সিটি আন্ডারে কোন টিম, আমি আনএফিলিয়েটেড এখানে দিলাম ধরেন একটা টিম। হ্যাঁ, চাইলে দিতে না দিতে পারি, আনএফিলিয়েটেড দিতে পারি, না দিতে পারি, চাই না, সমস্যা নেই, ওটার নাম দিতে হবে পরবর্তীতে। ধরুন বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল, এগুলো এটা দিলাম একটা টিম। ঢাকা ইউনিভার্সিটি, এখন প্রশ্ন হচ্ছে আমি তো এগুলো অ্যাড করিনি, এগুলো কিভাবে এখানে আসলো? এইটা আমি আরেকটা, যখন আমি টুর্নামেন্ট তৈরি করেছিলাম, এখানে পার্টিসিপেট করেছিলাম, তখন আমি এগুলো অ্যাড করে রেখেছিলাম, এই জন্য অটোমেটিক্যালি এগুলো এখানে চলে আসছে। সো আমি প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে একটা করে টিম দিয়ে রাখার চেষ্টা করছি। দেখেন, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে একটা করে টিম দিয়ে রাখার চেষ্টা করছি। আমি চাচ্ছি যে আমার এখানে 8টা টিম হয়ে যাক, তাহলে 8টা টিমের আমি একটা টুর্নামেন্ট বানাচ্ছি। যদিও খুব ছোটখাটো টুর্নামেন্ট, বাট প্র্যাকটিস করার জন্য ইনাফ। 1 2 3 4 5 6 7, 7টা তো আনএফিলিয়েটেড দিলাম, ধরুন একটা আনএফিলিয়েটেড দিলাম, একটা 8টা টিম। তো 8টা টিমের মধ্যে টুর্নামেন্ট করতেছি। তো নেক্সট স্টেপে যাবো আমি। তার মানে আনএফিলিয়েটেড টিমগুলোর নাম দিতে হবে। তখন টিম 1, খেয়াল করে আমি যদি টিক মার্ক এখানে দিই, এখানে যদি টিক মার্ক দিই, তাহলে কি হবে? আর টিক মার্ক না দিলে কি হবে? এখানে টিক মার্ক দেওয়া যাবে, কারণ আনএফিলিয়েটেড, আনএফিলিয়েটেড মানে ইউনিভার্সিটির নাম নেই। তো এটা একটা টিমের নাম দিতে হবে। ধরেন যে এটার নাম হচ্ছে আননেমড টিম, আননেমড, আননেমড টিম। ঠিক আছে? তো স্পিকার 1 2 3 এদের ইমেল অ্যাড্রেস, স্পিকার 1 এর জায়গায় স্পিকার 1 এর নাম দিবেন, 2 এর জায়গায় 2 এর নাম দিবেন, 3 এর জায়গায় 3 এর নাম দিবেন। এখানে নামগুলো লিখছি না আমি। দেখেন, টিম ফর বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল, বিউপি জন্য কি টিম নেম? টিম 1। আমি যদি এখানে টিক দেওয়া রাখি, তাহলে টিমের নাম হবে হচ্ছে বিউপি 1। ঠিক আছে, কোড নেমের সাথে 1। আমি যদি টিক ক্রস করে দিই, তাহলে বিউপি হবে। ঠিক আছে, তাহলে তখন টিম যদি না দিই, তাহলে টিমের নাম হবে শুধু 1। তো এখানে টিমের নাম যেটা দিব, সেটা হচ্ছে ওই টিমের নামে যাবে। তো এখানে আমি যদি টিমের নাম দিই বিউপি, ধরেন যে বিউপি জেড, এবং এখানে চেক চেক মার্ক না দিই, তাহলে কি হবে? দেখেন, ইফ টিক এ টিম কল্ড ফ্রম, যাই হোক আর কি, এই টিমটা বিউপি টিম, এই জিনিসটা আর এখানে দরকার। সো আমি টিক দিতেও পারি, না দিতেও পারি। ঠিক আছে, যদি আমি এখানে টিক দিই, তাহলে কি হবে খেয়াল করেন। আমি যদি এখানে 1 দিই, এখানে আমি যখন আচ্ছা, শুধুমাত্র যদি এক্স দিয়ে জেড দিয়ে রাখি এবং টিক দিই, টিমের নাম অটোমেটিক্যালি বিউপি জেড হয়ে যাবে। ঠিক আছে, সো নর্মালি এটা ঠিক না দিয়ে আমি টিমের নামটা এখানে দিলাম, এটা আসলে বেশি ভালো। অনেক সময় এই কোড নেমের জন্য বা প্রিফিক্স গুলোর জন্য অনেক সময় একটু সমস্যা হয়ে যায়, মানে এদিক ওদিক হলে সমস্যা হয়ে যায়। সো এই জন্য আমি ডিরেক্টলি টিমের নামগুলো এখানে দিতে বলি। টিমের নামগুলো এখানে দিলে ভালো হয় আর কি, মানে ভেজাল, ওই ধরনের কোনো ভেজাল পড়তে হয় না, চাইলে আমরা করতে পারি। সো এই টিমের জন্য স্পিকার 1 2 3, ঢাকা ইউনিভার্সিটির টিম, তাকে আমি নাম দিলাম হচ্ছে ডিউ ও এ, মানে অপরাজয় বাংলা। এই প্রিফিক্স নামটা আমি এখান থেকে উঠিয়ে দিলাম। স্পিকার নাম 1 2 3। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, তাহলে হচ্ছে নাম দিলাম কি ই ডাব্লিউ ইউ। এখানেও ই ডাব্লিউ ইউ, ধরেন যে ডিএস বা ডিসি, এখানেও প্রিফিক্স নামটা আমি উঠিয়ে দিলাম। আমি লিখিয়ে দিচ্ছি ইডব্লিউ, এখানে ইডব্লিউ যদি না লিখে দিতাম, শুধু ডিসি দিতাম, তাহলে এখানে টিক দিয়ে ইডব্লিউ ডিসি ডিরেক্ট চলে আসতো। হ্যাঁ, যদিও আমি সেটা করছি না। সো হাজিদানের যে টিম, আমি এখানে এটা একটু দেখাচ্ছি, কারণ প্রিফিক্সের টিক দিয়ে রেখেছি এবং 1 দিয়েছি, মানে এসএসটি 1 আসবে এখানে। ঠিক আছে, চাইলে আমি অন্য কিছু দিতে পারি, বাট এসএসটি 1 না দিয়ে আমি শুধু দিয়ে দিলাম, জাস্ট বোঝানোর সুবিধা আছে যে জিনিসটা কিভাবে কাজ করে। আমি একটু পরে দেখাবো যে কিভাবে আসলে আসছে। খুলনা ইউনিভার্সিটির নাম ধরেন যে KU1, আমি টিক দিয়ে রাখছি, 1 দিয়ে আসছে, তার KU1 হয়ে আসবে। ঠিক আছে, তো আমি কিছুই করছি না। প্রিমিয়ার ইউনিভার্সিটি পিইউ আমি দিয়ে রাখছিলাম শর্ট নেম, সুতরাং টিক দেওয়া আছে, 1 দেওয়া আছে, PU1 আসবে।
ঠিক আছে। সো আর ইউ দিয়ে দিয়েছেন, টিক দেওয়া আছে, 1 দেওয়া আছে, আর ইউ 1 আসবে। সো স্পিকার 1 2 3 যেভাবে আছে ওভাবেই থাক, আমি এগুলো কোনো চেঞ্জ করছি না। সেভ অল টিম দিয়ে দিলাম, ঠিক আছে। আমি যখন সেভ অল টিম দিয়ে দিলাম, তাহলে আমাদের ইনস্টিটিউশন সেট, টিম সেট। এবার অ্যাডজুডিকেটর যে নামগুলো, সেই নামগুলো কোন ইউনিভার্সিটি, কোন কতজন কতজন এক্সিকিউটর, ধরেন যে বিউপি থেকে একজন, ডিউ থেকে ধরেন 2 জন, ইস্টু একজন, এসএসটিউ থেকে দিলাম একজন, তারপর ধরেন যে খুলনা ইউনিভার্সিটি দিলাম একজন, সবগুলো থেকে একজন করে আমরা হচ্ছে এডুকেটর মানে উদাহরণ হিসেবে দিয়ে রাখলাম। দেওয়ার পরে এটা আমি সেভ দিব, নেক্সট স্টেপে যাবো আর কি। যাওয়ার পরে এডুকেটরদের নাম, রেটিং, ইমেল অ্যাড্রেস এগুলো সব দিতে হবে। এগুলো আমি কিছুই দিচ্ছি না, ঠিক আছে, কিছুই দিচ্ছি না। এডুকেটর 1 2 3 ভাবে যা আছে তাই আমি জাস্ট নাম দিব, ইমেল অ্যাড্রেস দিব, দিয়ে চেঞ্জ করে দেবো, ঠিক আছে। আপাতত তাহলে এট রুমস, এবার রুমস এর বিষয়টাতে আসি। আমাদের যেহেতু 8টা টিম, সো আমাদের রুম কটা হতে হবে, রুম হতে হবে 4টা। সো আমাদের রুম দেওয়ার নিয়ম হচ্ছে, রুমের নাম দিব প্রথমে। ধরেন যে রুম ধরেন যে রুম 100, কমা দিব, এবং তারপর প্রেসিডেন্স দিব। প্রেসিডেন্স মিন্স আমার প্রায়োরিটি কত, মানে এটা কি টপ রুম নাকি এটা কি 2 নম্বর রুম। সো সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে সব রুমের প্রায়োরিটি সেম রাখা, তাহলে হচ্ছে বোঝা যাবে যে কোনটা টপ রুম কোনটা টপ রুম না। এটা শুধু ট্যাবি তারা বুঝবে, ডিবেটররা দেখে বুঝতে পারবে না যে কোনটা একটা কোনটা টপ রুম না। সো এজুকেটর দেখে যেন না বুঝতে পারে। সো এই জন্য প্রেসিডেন্স দেওয়াটা ভালো। প্রেসিডেন্স সব জায়গায় সেম দেওয়া ভালো। সো রুম 100-তে আমি দিলাম প্রেসিডেন্স 100, রুম 200-তেও প্রেসিডেন্স আমি এখানেও 100 দিলাম। কমার পর যেটা, সেটা প্রেসিডেন্স প্রায়োরিটি, ওই রুমের প্রায়োরিটি কত, ঠিক আছে। সবগুলোতে আমি 100 দিয়ে রাখবো। 100 দিলে সবগুলোরও সেম প্রায়োরিটি, কোনোটারই কম প্রায়োরিটি নেই। সবগুলোতে কমা দেওয়ার পর যা লিখতেছি সবই হচ্ছে আমার প্রেসিডেন্স বা প্রায়োরিটি। সো রুম 400, রুম 400-তেও আমি প্রেসিডেন্স, কমা দেওয়ার পর যা লিখবো তাই হচ্ছে প্রেসিডেন্স। প্রেসিডেন্ট 100 দিয়ে, প্রেসিডেন্স 100 দিয়ে দিলাম। 4টা রুম কমপ্লিট। নেক্সট স্টেপে আমি যাবো, ঠিক আছে। সেই অ্যাড রুম, এই রুমগুলো আমাকে দেখাচ্ছে যে এই যে রুম 100 নাম্বার রুমের প্রায়োরিটি 100, সবগুলো রুমের প্রায়োরিটি আমি সেম দিয়েছি, ঠিক আছে, সেম দিয়েছি। সেভ অল রুমস, সো আমার রুমস কমপ্লিট। তো এইগুলো হচ্ছে, আমি চাইলে এগুলো এডিট করতে পারি, কোনো সমস্যা নেই। এইগুলো আমার হচ্ছে ডেটা এন্ট্রি, মোটামুটি বেসিক থেকে শুরু করে মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যন্ত ডেটা এন্ট্রি হয়ে গেছে। আমার মেইন কাছে এখন আমি মনে করেন রাউন্ড 1-এ যাবো। রাউন্ড 1-এ আমি যাই একটু, রাউন্ড 1-এ আমি ম্যাচ আপ জেনারেট করবো, ঠিক আছে। রাউন্ড 1, রাউন্ড 1-এ অ্যাভেলেবিলিটি, কোন কোন টিম আছে এখানে ক্লিক করবো। অ্যাভেলেবিলিটি মার্ক টিমস অ্যাভেলেবেল, কোন কোন টিম আছে আমার 8 এর মধ্যে কত টিম আছে, আমি চাচ্ছি আমার সবগুলো টিম থাক। আমি চাচ্ছি আমার সবগুলো টিম থাক, ঠিক আছে, সবগুলো টিম আমার থাক আমি চাচ্ছি। এই যে আমি সবগুলো টিমকে রেখে দিচ্ছি, এই যে, ঠিক আছে। সবগুলো টিমকে টিক দিলাম, মানে সব টিম আমার আছে। সুতরাং যখন সব টিম আমার থাকবে, সুতরাং এই অল টিক আমি চাইলে অল টিক দিতে পারতাম, সব সব দিয়ে দেওয়া একবারে আর কি। আচ্ছা, সব যখন টিক থাকবে, এবার আমি অ্যাভেলেবিলিটি থেকে যাব ড্রয়ে, ঠিক আছে। এই ড্রয়ে গেলাম, দেখেন হ্যাজন্ট বি জেনারেট, এখনো জেনারেট হয়নি। তো অ্যাভেলেবিলিটি সেকশনে আমি আবার যাব, যাওয়ার পর এডুকেটরদেরকে মার্ক করবো যে কারা কারা আছে আমার, ঠিক আছে, কারা কোন কোন এডুকেটর আমার আছে। সো আমরা দেখলাম, আমি বলতেছি যে আমার সব এডুকেটর নাই, আমি র্যান্ডমলি হচ্ছে কয়েকজন এডুকেটরকে টিক দিয়ে দিলাম। দেওয়ার পরে এই মানুষগুলোকে বললাম যে এরা হচ্ছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। সো আমার এডুকেটর মার্ক আমি করে ফেললাম। এবার আমি দেখি আর কোনো কাজ আছে কিনা, ড্রয়ের দিকে যাই, দেখি ড্রয়ে আমার আরো কাজ আছে। দেখেন আমার আরো কাজ আছে, কারণ কাজ কি, আমার রুম গুলো কোন কোন রুম অ্যাভেলেবেল, আমার রুম গুলোকে মার্ক করতে হবে। আমি দেখলাম আমার 4 রুমই অ্যাভেলেবেল, কারণ আমার যে 8টা টিম, 4টা রুম আমার অবশ্যই লাগবে অ্যালোকেট করার জন্য। 4টা রুমই আমার অ্যাভেলেবেল, 4টা রুমকে আমি অ্যালোকেট করে দিলাম। এন্ড লাস্টলি এখন আমি কিন্তু ড্রপ জেনারেট করতে পারবো। দেখেন ড্র এখানে আমার জেনারেট হয়ে যাবে, বিকজ এইখানে দেখেন আমার সবগুলো কাজ শেষ। এইখানে দেখেন জেনারেট ড্র, আমি ড্র জেনারেট ক্লিক করলাম, এই যে ড্র জেনারেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো ড্র জেনারেট হয়ে গেছে। এখানে দেখেন রুম 100 নাম্বারের রুম, কোন একটা টিম ভার্সেস এই টিম ভার্সেস এই টিম, কোন টিম এখানে প্রিমিয়ার ইউনিভার্সিটি 1-এর সাথে কোর্স আছে, আর এরকম করে আমার এখানে কয়টা টিম রয়েছে আমার সঠিক প্রিফিক্স যুক্ত। প্রিফিক্স গুলো টিক দেওয়া থাকে কি হয়, এই ধরনের সমস্যা দেখছেন, বোঝা যাচ্ছে না ভালোভাবে কিন্তু প্রিফিক্স দিলে আর কি। এই জন্য প্রিফিক্স গুলোতে আনটিক দিয়ে আমি ডিরেক্টলি টিম নেমে সেট করবো, কারণ এভাবে প্রিফিক্স গুলোতে টিক দিলে এই ধরনের সমস্যা, টিম গুলো অনেক সময় নামগুলো এরকম এরকম চলে আসে, দেখতে একটু মানুষের কাছে বাজে লাগে। তো এই জন্য আমরা এই কাজটা করবো না, প্রিফিক্স গুলোতে আনচেক করে দেবো, তারপর টিম নেমটা ইনপুট দেওয়ার সময় পুরোটাই করবো। সো এটা ড্র হয়ে গেছে আমার। কনফার্ম ড যদি আমি ক্লিক করি, দেখেন কনফার্ম ড্রতে যদি ক্লিক করি, আমার ড্র কনফার্ম হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে আমি ড্র যখন কনফার্ম করবো, এরপর আমি অ্যাডজুডিকেটর কিন্তু অ্যাড করতে পারবো। হ্যাঁ, অ্যাডজুডিকেট করতে হবে, এডিট পারফর্ম প্যানেলস ফর আর ইউ, ফর R1, দেন R2, মানে রাউন্ড 1 রাউন্ড করবো। বাট এই পাবলিশ করবো কোন জায়গা থেকে, পাবলিশ করবো যে ডিসপ্লে ড্র থেকে। ডিসপ্লে ড্র ক্লিক করলাম, এইখানে চলে আসবে হচ্ছে পাবলিশ, যে রিভিল, রিলিজ ড্র টু পাবলিশ, যদি এটাতে ক্লিক করে ফেলি, এই ড্রটা রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমরা সরি অ্যান্ড্রয়েড রেজাল্ট না,
এন্টার রেজাল্ট আগে না পরে, এই যে আমি এখানে ডিসপ্লে ড্র ফর রাউন্ড 1 এইটাতে যদি ক্লিক করি, দেন হচ্ছে সরি, এইটা ডিসপ্লে ড্র ফর রাউন্ড 1 এটা না, ডিসপ্লে ড্র কোনটা, ডিসপ্লে ড্র ড্র এটাও না। সো আমাদের এই যে মোশন, তার আগে হচ্ছে যে আমি রিলিজ করার যদিও মানে আমি চাইলে হচ্ছে ইয়া করতে পারি, পুরো জিনিসটা হচ্ছে আলাদাভাবে দেখাতে পারি, বাট আমি ডিসপ্লে করে এইভাবে দেখালাম। মূলত এইভাবেই দেখানো হয় সাধারণত, এই জিনিসটা স্ক্রিনশট দেখেন ম্যাক্সিমাম সময় আপনারা, এবং এডুকেটর অ্যালোকেশন এখানে থাকে না কিন্তু। হ্যাঁ, সো এই পর্যন্ত আমি পাবলিশ আগে কিন্তু করে দেয় সবাই, এই পর্যন্ত সবাই পাবলিশ করে দেয়। সো এই পর্যন্ত পাবলিশ করার পরে দেন আমাকে আসতে হয় হচ্ছে এই যে এন্টার মোশন, মোশনে আমি গিয়ে এখানে আমি মোশন টেক্সট দিব, ধরেন যে মোশন 1 এবং মোশন 1 এবং হচ্ছে রেফারেন্স ধরেন আমি 1 দিব, রেফারেন্সটা আসলে ইম্পর্টেন্ট না, যে কোনো কিছু একটা দিলেন। দেন হচ্ছে এখানে হচ্ছে চাইলে আপনি ইনফো স্লাইড অ্যাড করতে পারেন, এখানে ইনফো স্লাইড অনেক কিছু আছে, ঠিক আছে, সেগুলো আপনি অ্যাড করতে পারেন। সো এইগুলো জিনিস আমরা হচ্ছে আপাতত করবো না, আমরা ডিরেক্টলি এই জিনিসটা করার পরে এই দুটোকে 3টা মোশন দেওয়ার জায়গা আছে, আর 3টা না, যদি একটা মোশন দিয়ে বাকিগুলোতে ডিলিট অপশনে ক্লিক করে এইটা হচ্ছে সেভ দিব, তাহলে আমার একটা মোশন থাকলো, ঠিক আছে। সো এই যখন একটা মোশন থাকলো, তখন আমি রিলিজ মোশন টু পাবলিক করে যখন করে দিব, তখন আমার এই যে মোশন কিন্তু দেখা যায়। মোশনটা কই দেখবো আমি, এই যে নিচে আসবো, এই যে ডিসপ্লে মোশন, এই যে মোশন, ঠিক আছে, এই যে মোশনটা আমরা দেখতে পাচ্ছি, রিভিল মোশন ফর রাউন্ড 1 আছে, এখানে আমি জাস্ট ক্লিক করবো, এই যে মোশনটা চলে আসছে আমার এখানে যা লিখবো তাই হচ্ছে দেখা যাবে, তাহলে আমি ইনফো স্লাইডও দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে। সো এইগুলো আমাদের হচ্ছে মোশন, এবং হচ্ছে এইগুলো আমাদের পুরো হোল থিং, যে হচ্ছে আমরা কিভাবে রাউন্ড 1 এর ম্যাচ আপ মোশন দিব। এখন যে জিনিসটা বাকি থাকে, যে অ্যাডজুডিকেটর কিভাবে অ্যালোকেট করবো আমরা, অ্যাডজুডিকেটর কিভাবে অ্যালোকেট করবো। অ্যাডজুডিকেটর অ্যালোকেট করাটা খুবই সহজ। আমি আসলে রাউন্ড 1 এ যাবো, রাউন্ড 1 কই, রাউন্ড 1 একটু খুঁজে বের করি, রাউন্ড 1, এই যে রাউন্ড 1 এর ক্ষেত্রে এখানে আমি রেজাল্টস কিন্তু পরে দেবো, হ্যাঁ, যখন ডিবেট শেষ হবে তখন রেজাল্ট, এখন কিন্তু রাউন্ড 1 যাচ্ছে না। আচ্ছা, দেখেন এডিট মোশন, আমি চাইলে মোশন এডিট করতে পারি, আমি চাইলে আসলে এখানকার মানে অনেক কিছু চেঞ্জ করতে পারি, মোশনগুলো জেনারেট, এবং সেটাকে পাবলিক কিভাবে করা যায়, সবগুলো কিভাবে প্রাইভেট করা যায়, এবং কিভাবে আসলে একটা ওই যে সাইলেন্ট রাউন্ডের জন্য কাজ করতে হয়, সেগুলো আমি হচ্ছে এডিট ডাটাবেস থেকে করতে পারি, ঠিক আছে। বাট তবুও হচ্ছে এইখানে আমার তেমন কোনো কাজ নেই। বাট এখানে আমরা যে জিনিসটা করবো, যেটা কিভাবে আসলে আমরা অ্যাডজুডিকেটর কিভাবে অ্যাড করবো, সেই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট কাজ। অ্যাডজুডিকেটর কিভাবে অ্যাড করবো সেটা আমরা দেখাবো একটু পরেই, যে কিভাবে হচ্ছে অ্যাডজুডিকেটর অ্যাড করবো। বাট তার আগে এই যে ড্রতে যখন আমরা গেছিলাম, ড্রতে দেখেন কিন্তু এখানে কিন্তু আমরা অ্যালোকেট অ্যাডজুডিকেটর কিন্তু করি না, যে ড্র এর এখানে আসলাম, অ্যালোকেট অ্যাডজুডিকেটর এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে এই যখন ড্র আমার অ্যাডজুডিকেটর 1, এই বিইউপির অ্যাডজুডিকেটর, এটাকে আমি ইদিনাকে ধরেন দিলাম আমি এখানে, ধরেন যে এখানে বিএনপি টিম নেই, এটা যারা কোর অ্যাডজুডিকেটর আছে তাদের আসলে তাদের ডিসিশন অনুযায়ী, সবকিছু অনুযায়ী আপনাকে তথ্য দিবে ট্যাবে হিসেবে, তারপর আপনি কিভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এভাবে অ্যাড করে দিবেন। যখন অ্যাড করে দিবেন, তারপরে আপনি কি করবেন, অ্যাড করে দেওয়ার পর নিচে আসবেন, নিচে আসা, নিচে আসবেন, বকুড়া দেখলেন যে কোথায় আসলে কি করা যায়, এই যে সব সব ঠিকঠাক আছে। এখন এই যে এগুলো অ্যাড করে দেওয়ার পরে আপনার অ্যাডজুডিকেটর কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন অ্যাডজুডিকেটর যেহেতু অ্যাড হয়ে গিয়েছে, এখন আমরা অ্যালোকেট করে ফেলেছি, সুতরাং এই যে এই দুজন অ্যাডজুডিকেটর, আমরা এই দুজনকে কিন্তু অন্য জায়গায় দিতে পারি। এই দুজন অ্যাডজুডিকেটর ধরেন আমি ইনাকে এই পাশে ধরেন বসায় দিলাম, ঠিক আছে, এখানে বসায় দিলাম, তারপর হচ্ছে ইনাকে ধরেন যে এইখানে বসায় দিলাম, ঠিক আছে, বসায় দিলাম এনাকে। তো সব অ্যাডজুডিকেটরকে আমরা মোটামুটি অ্যালোকেট করে ফেলছি। এখন দেখেন, যখন আমরা অ্যালোকেট করে ফেললাম, এরপরে কিন্তু আমরা এই জায়গা থেকে মোটামুটি আমাদের এখানে কাজ শেষ, এখানে কিন্তু আমার আর কনফিগার করে বের করতে হবে না। সুতরাং আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি, ব্যাকে যেতে পারি, কিন্তু আমার সেভ চেঞ্জেসও করতে হচ্ছে না, ঠিক আছে। যে অ্যালোকেট, এই যে অ্যালোকেট অপশনে ক্লিক করলাম, ক্লিক করে একটু এই যে জায়গায় বিভিন্ন জিনিসপত্র দেখতে পারেন, এই জিনিসটা আমাদের যদিও দরকার নেই, আমরা একটু এই জায়গা থেকে বের হয়ে যাই, ঠিক আছে। এই জায়গা থেকে যখন বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখন অ্যাডজুডিকেটর অ্যালোকেট করতে পারি, ঠিক আছে। এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাকে দেখাচ্ছে কনফ্লিক্টস আছে, অ্যাডজুডিকেটর 2 ঢাকা ইউনিভার্সিটি থেকে, কিন্তু এখানে ঢাকা ইউনিভার্সিটি টিম পড়েছে, এই জিনিসগুলো কিন্তু দেখায় পার্টিগুলো। তারপরে অ্যাডজুডিকেটর এইচএসটিইউ এর এখানে টিম কিন্তু এইচএসটিইউ পড়েছে, সুতরাং এখানে কিন্তু কনফ্লিক্ট দেখাচ্ছে। এই কনফ্লিক্ট গুলো আপনি চাইলে ওদের মানে পাবলিক দেখতে হবে না, বাট আপনি চাইলে এগুলো দেখতে পারেন, জন্য আবার এডিট করে সেখানে আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে এখানে অ্যাডজুডিকেটর অ্যালোকেট করতে পারেন। সো এইভাবে আমরা মূলত রাউন্ড 1 এ সবকিছু শো করতে পারি। করার পরে রেজাল্টসে যাবো, এবার আমরা রাউন্ড 1 এর রেজাল্টস দেখেন। রেজাল্টস এখানে আপনি যদি অনলাইনে করি, তাহলে তো আমরা ট্যাব হচ্ছে যে ব্যালট হচ্ছে নিতে পারি, মানে আমি নিতে পারি অনলাইনের মাধ্যমে, কিংবা হচ্ছে প্রাইভেট ইউআরএল এর মাধ্যমে। বাট হচ্ছে আমরা যদি ম্যানুয়ালি করি, তাহলে যে অ্যাড ব্যালটস ক্লিক করতে হবে, এখানে প্রত্যেকটাতে আমাদেরকে অ্যাড ব্যালটস, মোশন 1 এ এখানে আসলে
মোশন ওয়ানে কোন টিম জিতেছে, ধরেন যে গভর্নমেন্ট ভেটোরেটে, এসব দেওয়ার আপনার দরকার নাই। এখানে দেন কে কত স্পিচ পেয়েছে, স্পিকার ওয়ান কত পেয়েছে, মানে কত পেয়েছে, ধরেন যে 70 তো ধরেন এখানে যত পেয়েছে, ধরেন এখানে স্পিকার ওয়ান মধ্যে অবশ্যই তো এখানে নাম আছে, ঠিক আছে, কিন্তু নাম আছে অবশ্যই। তো নামটা কিন্তু আমাদেরকে অবশ্যই দিতে হবে। ধরেন যেখানে আমি স্পিকার ওয়ান কে 74 দিলাম, স্পিকার টু কে এখানে কি আসলে স্পিকার টু, যদি এখানে স্পিকার ওয়ান টু আছে কিন্তু ওখানে কিন্তু নাম থাকবে, কিন্তু নাম এন্ট্রি করে দেবেন অবশ্যই। সো এখানে দেখেন 75 দিলাম। থার্ড স্পিকার, এখানে আর বাকি থাকে স্পিকার থ্রি, এখানে ওনাকে দিলাম হচ্ছে ধরেন যে হ্যাঁ, এখানে এন্টার ভ্যালু দেওয়া হয় নাই, আচ্ছা ভ্যালু নেয় নাই কারণ হচ্ছে যে আমরা ইয়া করি নাই, ক্লিক করি নাই। আচ্ছা, সো এই সবগুলো আপনাকে ইনপুট দিতে হবে, ঠিক আছে। আমি একটু দেখাই দিলাম যে কিভাবে ইনপুট দিতে হবে, যে এখানে সবগুলোতে ইনপুট দিতে, এবং বলা হচ্ছে যে আপনাকে মিনিমাম 71 দিতে হবে, কারণ আমরা সেট করে নিয়েছিলাম আগে। সো স্পিকার ওয়ান কে সেট করবেন, স্পিকার টু কে সেট করবেন, স্পিকার থ্রি কে সিলেক্ট করবেন, করার পরে এখানে নাম্বার দিবেন, মানে নাম্বার আপনাকে যত দিয়েছেন অ্যাড জুরিয়ার বা অ্যাশরা সবগুলো সিলেক্ট করার পরে যেই টিমটা জেতে সেটির উপরে যে কনফার্ম ব্যালট কনফার্ম দিবেন, ডিসকার্ডে ততখানি কনফার্ম দিবেন, ডিবেট স্ট্যাটাস এখানেও ক্লিক করবেন, ক্লিক করে দিবেন হচ্ছে কনফার্ম। দুটো কনফার্ম করার পর সেভ ব্যালটে ক্লিক করবেন। বাট আমরা যেহেতু সব ফিল আপ করার টাইমের হবে ফিল আপ করছি না, সুতরাং এখানে ক্যান্সেল এন্ট্রি দিয়ে দেবো। সো আমাদের এইভাবে রাউন্ড ওয়ান এর কিন্তু মানে ইয়া হতে রেডি হয়ে যাবে, কি আমাদের রেজাল্ট ড্র রেডি হয়ে যাবে। তখন রাউন্ড টু তেও আমরা যখন যাব তখন অ্যাভেলেবিলিটিতে ক্লিক করবো, আবার সেম ভাবে মার্ক এভরিথিং এস অ্যাভেলেবল করতে পারি, বা যেটা আমরা করবো ওটা করবো না, আমরা করবো যে কপি অ্যাভেলেবিলিটি ফ্রম রাউন্ড ওয়ান, এটা কপি করবো, ঠিক আছে। নাও করতে পারে, এটা আমরা চাইলে কপি করতে পারি, নাও করতে পারে, ডিপেন্ড করে, হ্যাঁ ডিপেন্ড করে টুর্নামেন্টের উপর। আপনার চাইলে মার্ক এভরিথিং অ্যাভেলেবল, সবকিছু অ্যাভেলেবল আছে, এটা করতে পারেন, ঠিক আছে। তারপর ড্র জেনারেট যখন করবেন, ড্র জেনারেট করার আগে কিন্তু আপনার কি করতে হবে, ওখানে আপনার রাউন্ড ওয়ানের রেজাল্ট গুলো সব ঠিকঠাক দিতে হবে। দেওয়ার পরে ড্র জেনারেট করার জন্য এখানে এই সেকশনে আপনি যখন আসবেন, জেনারেট ড্রতে রাউন্ড ওয়ানে আমরা একটু আগে যেটা দেখছিলাম সেভাবে করবো, ড্র জেনারেট করবেন, তারপর ডিসপ্লেতে যা ডিসপ্লে দিবেন, ডিসপ্লে দেখাবেন, তারপর হচ্ছে মোশন এন্টার করবেন, আবার মোশন দেখাবেন, তারপর জাজ এলোকেট করবেন, জাজ দেখাবেন, তারপর হচ্ছে রাউন্ড টু স্টার্ট হবে, রাউন্ড টু শেষ, তারপর রাউন্ড টু যে রেজাল্টটা সেটা ইনপুট দিবেন, একটু যেটা দেখালাম যে রেজাল্টের জায়গা থেকে এভাবে করে রাউন্ড টু শেষ। তারপর রাউন্ড টু রেজাল্টের উপর বেস করে রাউন্ড থ্রি ড্র জেনারেট করবেন, রাউন্ড ফোর জেনারেট করবেন, করার পরে তারপরে হচ্ছে ব্রেকে চলে আসবেন, যে ব্রেকে এই সবগুলা থেকে ওভারভিউ দেখবেন আপনি, ওপেন সবগুলোর ক্ষেত্রে যে অটোমেটিক্যালি আপনার ব্রেক তৈরি হয়ে যাবে, হ্যাঁ অটোমেটিক্যালি এই সফটওয়্যারটা আমাদের তৈরি করে হবে, জাস্ট কিছু এডিট করতে হবে আমাদেরকে। সো এই হলো আমাদের মোটামুটি ফুল আলোচনা, ব্রেক জেনারেট করা পর্যন্তই আমাদের হচ্ছে বেসিক আলোচনা। তারপর থেকে কিন্তু কাজগুলো মানে অটোমেটিক্যালি করে ফেলে, জাস্ট ইনস্ট্রাকশন দিতে হয়, বাকিগুলো কিন্তু খুব ইজি। সো আপাতত আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি এই ট্যাপ সেশনের যত কিছু আমরা চেষ্টা করলাম সবগুলোই ফ্রুটফুল ছিল, এবং হচ্ছে সবগুলো ইজি ছিল আমার কাছে মনে হয়। বাট এখন একটা জিনিস আমি জাস্ট লাস্টলি দেখায় শেষ করি, সেটা হচ্ছে আমাদের যে এই যে কি বলা হচ্ছে, যখন আমি কি করব, আপনার ডেটাবেস গুলো এডিট করবো, তখন কি করতে হবে, আমাদের ডেটাবেস গুলো এডিট করা কিন্তু জরুরি হয় মাঝে মাঝে। কেন জরুরি হয়, কারণ হচ্ছে যদি আপনি ডেটাবেসটা এডিট করতে না পারেন তাহলে কিন্তু অনেক কিছু করতে পারবেন না। যেমন ধরেন যে আপনার একটা রাউন্ডকে আপনি হচ্ছে কি করতে হবে, সাইলেন্ট করতে হবে, তাহলে মানে ওই রাউন্ডের ইনফরমেশন গুলো পাবলিকলি যাবে না। পাবলিক এরিয়া যেখানে রয়েছে, এখানে আপনারা এখানে দেখতে পাবেন এই যে পাবলিক এরিয়া রয়েছে এখানে, এই কোথায়, এই যে পাবলিক এরিয়া, এই পাবলিক এরিয়াতে পাবলিকরা কি কি দেখতে হবে সেটা দেখতে পাবেন। যেগুলো আপনি মার্ক করে দিবেন সবগুলো পাবলিক এরিয়াতে মানুষজন দেখতে পাবে, ঠিক আছে। তো এই পাবলিক এরিয়াতে যা যা করবেন সব এখানে মানুষ যেহেতু দেখতে পাবে, সুতরাং পাবলিক এরিয়া নিয়ে কাজ করার জন্য আমাদের কিন্তু একটা রাউন্ড কিন্তু সাইলেন্ট থাকে, আপনারা জানেন। ওই সাইলেন্ট রাউন্ডটা কিভাবে কাজ করবে সেটা হচ্ছে ডেটাবেস থেকে। ডেটাবেস কোথায়, আপনার একটু খুঁজে বের করতে হবে, এখানে ক্লিক করেন, দেখেন ডেটাবেস আছে কিনা, এই দেখেন এডিট ডেটাবেস, ঠিক আছে, এডিট ডেটাবেস আপনি ক্লিক করবেন। এডিট ডেটাবেসে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে যে এখানে এডিটার ক্লিক করার পরে আপনি দেখেন স্ক্রল করেন যে কি কি করা যায়, এখানে সবকিছু ডেটা এডিট করা যায়, হ্যাঁ মোশন থেকে শুরু করে সবকিছু প্রায় এডিট করা যায়। বাট খুব সাবধান, বিগিনার অবস্থায় এডিট ডেটাবেসে হাত দেওয়াটা উচিত না, কারণ বিগিনার অবস্থায় এডিট ডেটাবেস এই জিনিসটাতে হাত দিলে একটু যদি মিসক্যালকুলেশন হয়ে যায়, একটু ভুল চলে যায়, আপনার ভুল হয় তাহলে পুরো সাইটে ক্র্যাশ করতে পারে। সো এটাতে হাত দেওয়াটা উচিত না বিগিনার অবস্থায়। বাট তবুও হচ্ছে যে আপনার একটা শুধু কাজ করতে হতে পারে, সেটা হচ্ছে যে আপনার একটা রাউন্ডকে যদি সাইলেন্ট করতে চান সেইটা কিন্তু এখান থেকে আপনি করতে পারেন। হ্যাঁ এখান থেকে কিভাবে করতে পারেন আশা করছি এখানে আপনি ঘাটাঘাটি করলেই পাবেন। এইটা নিয়ে আর তেমন বিস্তারিত আলোচনা করছি না। এন্ড লাস্টলি একটা জাস্ট টিপস দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে রিসেন্ট যেহেতু আমাদের যে টুর্নামেন্ট গুলো করার জন্য ট্যাবিগেট কিনতে হয় সফটওয়্যারটা, সুতরাং এই ট্যাবিগেট সফটওয়্যার কেনার জন্য যেহেতু আমার
মানে বারবার কিনে প্র্যাকটিস করাটা সম্ভব না, কিংবা হচ্ছে ওইরকম ফান্ড হয়তো বেশিরভাগ ক্লাবে থাকে না, বা বেশিরভাগ ট্যাবিট থাকে না। সুতরাং বা ট্যাব নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন, সুতরাং যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা একটা টুর্নামেন্ট রান করার পরে দেন এসএস2 ইন্ট্রা, যে এই টুর্নামেন্ট আমি তৈরি করলাম, এই টুর্নামেন্ট শেষ করার পরে কয়দিন পরে হয়তো আপনি সবকিছু কমপ্লিট করার পর টুর্নামেন্টের সবকিছু যখন শেষ, তখন এডি ডেটাবেজে ঢুকবেন। ঢুকে এই যে এডি ডেটাবেজ কই, এই যে এডি ডেটাবেজে ঢুকলেন। ঢুকার পরে আপনার সব ডেটা যেগুলো রয়েছে সেগুলোকে ডিলিট দিবেন, ঠিক আছে? সেখানে যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলো আপনি চাইলে সবগুলোকে ডিলিট করতে পারেন। যখন আপনি সব ডিলিট করে দিবেন এখান থেকে, তখন কিছুটা মোটামুটি নতুন মনের মতন কাজ করবে। যদিও অনেক কিছু একটু ভেজাল হবে, বাট ম্যাক্সিমাম জিনিস নতুনের মতো কাজ করবে, মনে হবে যে নতুন একটা সার্ভার বা সাইট কিনেছেন। তো এই জিনিসটা লাইভ সার্ভারে প্র্যাকটিস করার জন্য বা লাইভ সার্ভারের মানে কাজ করার জন্য খুবই কাজে দিবে, যদি হচ্ছে যে আপনি জিনিসটা মানে করতে চান, ঠিক আছে? তো আমার মনে হয় যে এই জিনিসটা কাজে দিবে অনেকেরই, এই টিপসটা মূলত। এখান থেকে আপনি সবকিছুই কাজ করতে পারেন, যেমন ড্র বা অনেক কিছু এখানে চেঞ্জ করতে পারেন, অনেক কিছু করতে পারেন, ব্রেকিং টিমস সব অনেক কিছু চেঞ্জ করতে পারেন আপনি। এগুলো একটু অ্যাডভান্স জিনিস, যেহেতু ঘাটে ঘাটে একটু দেখবেন। আশা করছি যে বেসিক বিষয়টা আমি বুঝাতে পেরেছি, এবং আজকের যে সেশনটা সেটা অবশ্যই হচ্ছে উপকারী হবে সবার জন্য। তো আশা করছি যে সবার ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।